Hello everyone, welcome to our channel TestUMox। তো আজকে আমি আবার সিভিল সার্ভিস এক্সামিনেশনের অপশনাল পেপার সোশিওলজি নিয়ে চলে এসেছি। এন্ড আমার আজকের বিষয় হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, মানে সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলে সিভিল সার্ভিস এক্সামিনেশনের অপশনাল পেপার হিসাবে সোশিওলজি সম্পর্কে ভালোভাবে ডিসকাস করা হয়। সেকেন্ড হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র নিয়ে আমরা ডিসকাস করি এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে সকলকে প্রোভাইড করছে নওয়াজিদ স্যার। আশা করি তোমাদের সকলকে ভালো লাগছে। So let's start our conversation or discussion. So আজকে আমি প্রথমেই বলে দিলাম আমার আজকে টপিক হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। বাংলায় কি বলতে পারি, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি। ফার্স্টে উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, মানে নৃবিজ্ঞান কি। তো আমরা শুরু করি তাহলে। অ্যানথ্রোপোলজিয়া গ্রিক শব্দ, এটা হচ্ছে একটি গ্রিক শব্দ এবং এর অর্থ গ্রিক শব্দ অ্যানথ্রোপোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মানব। অ্যান্ড লোগোস মানে হচ্ছে অধ্যয়ন। তাহলে অ্যানথ্রোপোলজি হচ্ছে এই অ্যানথ্রোপোস এবং লোগোসের মিশ্র রূপ থেকে উদ্ভব হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা চলে যেতে পারি কি আক্ষরিক অর্থে কি বলা যেতে পারে, যে নৃবিজ্ঞান কি হচ্ছে মানুষ বিষয়ক বিজ্ঞান। নৃবিজ্ঞান মানে অ্যানথ্রোপোলজি কি মানুষ বিষয়ক বিজ্ঞান। নৃবিজ্ঞানের লক্ষ্য হলো অতীত ও বর্তমানের মানব সমাজ ও মানব আচরণকে অধ্যয়ন করা। নৃবিজ্ঞানের মূল লক্ষ্য তাহলে কি হচ্ছে অতীত এবং বর্তমানের মানব সমাজ ও মানব আচরণকে বা রীতিনীতিকে অধ্যয়ন করা। কিন্তু মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলোর চেয়ে এটির পরিধি ব্যাপকতর। মানে হচ্ছে যে মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলির চেয়ে, মানে অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখি একটা সীমিত ব্যাপার থাকে, কিন্তু মানুষ বিষয়ক যেহেতু এটা বা মানব সভ্যতা বিষয়ক যেহেতু এটা সেটা এবং মানব সভ্যতা বিষয়ক হলে পরে তাহলে আমরা এখানে সমাজকে ইনক্লুড করতে পারি। তাহলে সমাজ তো একটা ছোট অংশ না, এটা তো একটা বৃহৎ অংশ, তাই না? সো এটার পরিধি কি হচ্ছে, তাহলে এটার পরিধি অনেক বেশি। তাহলে আমরা বলতেই পারি কিন্তু মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলির চেয়ে এটির পরিধি ব্যাপকতর। বিশ্বের সকল অঞ্চলের সংস্কৃতির মানুষকে নিয়ে এই বিজ্ঞান গবেষণা করে। আমাদের হোল ওয়ার্ল্ডের যে মানুষ বিষয়ক যে সমাজ গড়ে উঠেছে বা সংস্কৃতি গড়ে উঠেছে তাকে নিয়েই এই নৃতত্ত্ববিদ বা নৃবিজ্ঞান আলোচনা করে। লক্ষ কোটি বছর ধরে মানুষের বিবর্তন ও সাংস্কৃতিক বিকাশের গবেষণাও নৃবিজ্ঞানের আওতায় পড়ে। তাহলে কি হচ্ছে কোটি কোটি বছর আগেও বা লক্ষ কোটি বছর আগেও যে মানুষের যে বিবর্তন হয়েছে, মানুষ তো পরিবর্তনশীল, সমাজ তো পরিবর্তনশীল, সমাজ তো পরিবর্তন হয়েছে, মানুষ তার সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়েছে, তার সঙ্গে কি কালচারাল দিক থেকেও মানুষের বিকাশ ঘটেছে, এটুকু তো আমরা মানতেই পারি। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে গবেষণা করে দেখা, মানে এটা পুরোপুরি গবেষণাটা নৃবিজ্ঞানের আওতায় পড়ছে। এই বিষয়ক মানুষের বিবর্তন বা সাংস্কৃতিক বিকাশের গবেষণার ব্যাপারটা সম্পূর্ণ নৃবিজ্ঞানের আওতায় পড়ছে। নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করা হয়। নৃবিজ্ঞানে কি হচ্ছে, নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করা হয়, কিন্তু বিভিন্ন সংস্কৃতির মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা নৃবিজ্ঞানের গবেষণার বিষয়। তাহলে বিভিন্ন সংস্কৃতির মানুষ মানে প্রত্যেকটা সমাজের একটা নিজস্ব কালচার আছে, তাহলে এবং সেই কালচারগুলো সম্ভবত আমরা যতদূর জানি এক হতে পারে না বা এক হয় না। তাহলে কি হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মানুষ এবং তাদের সব রকমের অভিজ্ঞতা, যত রকমের অভিজ্ঞতা আছে তাদের সব রকমের অভিজ্ঞতা কি হচ্ছে নৃবিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে। নৃবিজ্ঞানীদের গবেষণার বিষয়ই তাহলে হলো কি বিভিন্ন সংস্কৃতির মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা।
নৃবিজ্ঞানীরা কোনো একটি বিশেষ মানব সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য চিহ্নিত করতে ও সেগুলি ব্যাখ্যা করতে চেষ্টা করে। নৃবিজ্ঞানীরা তাহলে কি হলো, নৃবিজ্ঞানীরা কোনো একটি বিশেষ মানব সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য চিহ্নিত করতে এবং সেগুলিকে ডিটেলস ভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেন। এই বৈশিষ্ট্যগুলি নিজস্ব বৈশিষ্ট্য বা সামাজিক রীতিনীতি হতে পারে। এই বৈশিষ্ট্য কি হলো, এই বৈশিষ্ট্যগুলি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য, মানুষের নিজস্ব তো একটা বৈশিষ্ট্য থাকতে পারে বা সমাজের তো সামাজিক রীতিনীতি থাকতে পারে, সেগুলো হতে পারে। এই বৈশিষ্ট্যগুলি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য বা সামাজিক রীতিনীতি হতে পারে। তাহলে আমরা প্রথম থেকে আমরা বলতে পারি যে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান কি। তাহলে কি বলতে পারি যে অ্যানথ্রোপোলজিয়া গ্রিক শব্দ অ্যানথ্রোপোস, যার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে মানব, এবং লোগোস মানে অধ্যয়ন করা, এর মিশ্র রূপ থেকে উদ্ভব হয়েছে। তারপরে আমরা কি বলতে পারি যে আক্ষরিক অর্থে কি, আক্ষরিক অর্থে নৃবিজ্ঞান মানুষ বিষয়ক বিজ্ঞান। নৃবিজ্ঞানের লক্ষ্য হলো অতীত ও বর্তমানের মানব সমাজ ও মানব আচরণকে অধ্যয়ন করা, কিন্তু মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলোর চেয়ে এটির পরিধি ব্যাপকতর। বিশ্বের সকল অঞ্চলের সংস্কৃতির মানুষকে নিয়ে এই বিজ্ঞানে গবেষণা করা হয়। লক্ষ কোটি বছর ধরে মানুষের বিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশের গবেষণাও নৃবিজ্ঞানের আওতায় পড়ে। নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করা হয়। বিভিন্ন সংস্কৃতির মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা নৃবিজ্ঞানের গবেষণার বিষয়। নৃবিজ্ঞানীরা কোনো একটি বিশেষ মানব সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য চিহ্নিত করতে ও সেগুলি ব্যাখ্যা করতে চেষ্টা করেন। এই বৈশিষ্ট্যগুলি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য বা সামাজিক রীতিনীতি হতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট সেশনে বা নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে আমরা পড়ব কি, রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, মানে সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি। আমরা আগে আমি প্রথম দিকে আমার 3টে ভিডিও দেওয়া হয়ে গেছে। এই 3টে ভিডিওর মধ্যে আমি যে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, তো সেটা ফার্স্টও হতে পারে সেকেন্ডও হতে পারে। তো আমি বলেছিলাম যে সোশিওলজি কিন্তু সমাজকে নিয়ে যেমন আলোচনা করে, কিন্তু সমাজের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রিলেট করে, এটা আমি বলেছিলাম। তো আজকে আমি এখন সেই রিলেশনের মধ্যে থেকে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজির সঙ্গে সোশিওলজির কি সম্পর্ক, সেটা নিয়ে আমার আজকে ডিসকাশন। তো প্রথমেই আমরা অ্যানথ্রোপোলজি কি বা নৃবিজ্ঞান কি বা নৃতত্ত্ববিদ কি, এটা কিন্তু আমরা জেনে গেছি। এখন রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি বা সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি, সেই বিষয়ে আমরা ধারণা নিব বা জানবো। সো শুরু করি। সমাজতত্ত্ব, প্রথমে আমরা কি দেখব, সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব দুটি স্বতন্ত্র শাখা হলেও ওরা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাহলে হচ্ছে কি যে সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব দুটি স্বতন্ত্র শাখা হলেও, দুটি স্বতন্ত্র শাখা হলেও এরা কিন্তু পরস্পরভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেননা সমাজতত্ত্বের আলোচনা মানুষের সমাজকে নিয়ে আবর্তিত হয়। তাহলে কি হচ্ছে, সমাজতত্ত্বের আলোচনা কি, মানুষের সমাজকে নিয়ে আবর্তিত হয়। সমাজের মধ্যে মানুষের অস্তিত্ব, তাই মানুষের সমাজকে নিয়ে আবর্তিত হয়। আর নৃবিজ্ঞান সমাজস্থ মানুষের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। তাহলে কি, নৃবিজ্ঞান কি হচ্ছে, সমাজস্থ মানুষের যাবতীয় কর্মকাণ্ড। মানুষ সমাজে থাকে ঠিকই কথা, কিন্তু তারা তো কোনো অ্যাক্টিভিটিস করে, কোনো তো কর্ম তো করে, সেই কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা। তাহলে কি হলো যে সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব দুটি স্বতন্ত্র শাখা হলেও ওরা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেননা সমাজতত্ত্বের আলোচনা মানুষের সমাজকে নিয়ে আবর্তিত হয়, আর নৃবিজ্ঞান সমাজস্থ মানুষের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। বোঝা গিয়েছে? আমরা নেক্সট স্লাইডে তাহলে চলে যাই আবার।
নেক্সট স্লাইডে আমরা দেখছি কি এখন সিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজির মধ্যে কি কি সিমিলারিটি আছে সেই বিষয়ে আমরা একটা ধারণা নিব। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা আসি। ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে, কালচারাল সাবজেক্ট অফ মেটেরিয়াল রিলেশনশিপ। কালচারাল সাবজেক্ট অফ মেটেরিয়াল রিলেশনশিপ তার মানে কি হচ্ছে, নৃবিজ্ঞানের প্রধান অংশের নাম সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তাহলে কি হচ্ছে, নৃবিজ্ঞানের মানে অ্যানথ্রোপোলজির প্রধান অংশের নাম কি, কালচারাল অ্যানথ্রোপোলজি বা সাংস্কৃতিক নৃবিজ্ঞান, যার মূল আলোচ্য বিষয় হলো সমাজ ও সংস্কৃতি। যার মূল আলোচ্য বিষয় কি হলো বা যার মানে যা বিশেষভাবে আলোকপাত করে তা হলো কি, সমাজ মানে সোসাইটি ও সংস্কৃতি মানে হচ্ছে কালচার। তাহলে নৃবিজ্ঞানের প্রধান অংশের নাম হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, যার মূল আলোচ্য বিষয় হলো সমাজ ও সংস্কৃতি। তাই সমাজতত্ত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। এটা একদম পরিষ্কারভাবে মানে জলের মতন আমরা স্বচ্ছভাবে বুঝতে পারছি কি, তাহলে নৃবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের যে ঘনিষ্ঠভাবে সম্পর্ক এটা থাকাই স্বাভাবিক। কেননা সমাজতত্ত্ব কিন্তু মানুষ এবং সমাজ নিয়ে আলোচনা এবং সংস্কৃতি নিয়েও আলোচনা করে, তেমনি নৃবিজ্ঞানেরও কিন্তু একটা প্রধান অংশ হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান, এবং যার মূল আলোচ্য বিষয় কি, সমাজ ও সংস্কৃতি। তাই সমাজতত্ত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক, কেননা সমাজতত্ত্বের সমস্ত আলোচনা সমাজকে ঘিরে হয়। কেননা কি, সমাজতত্ত্বের সমস্ত আলোচনা সমাজকে ঘিরেই হয়। এটা তো আমি বললামই, সমাজতত্ত্বে সমাজকে সম্পূর্ণ সমাজের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সবকিছুই সমাজতত্ত্বে কিন্তু আলোচনা হয়। তো সিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখলাম, ফার্স্ট পয়েন্ট আমরা দেখছি কালচারাল সাবজেক্ট অফ ম্যাটেরিয়াল রিলেশনশিপ। তার মানে হচ্ছে নৃবিজ্ঞানের প্রধান অংশের নাম সাংস্কৃতিক নৃবিজ্ঞান, যার মূল আলোচ্য বিষয় হলো সমাজ ও সংস্কৃতি। তাই সমাজতত্ত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক, কেননা সমাজতত্ত্বের সমস্ত আলোচনা সমাজকে ঘিরে হয়। এইবারে আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সি। সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সি মানে হচ্ছে নৃতত্ত্ববিদগণ গোটা সমাজকে অধ্যয়ন করতে গিয়ে প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তাহলে কি হচ্ছে, নৃতত্ত্ববিদগণ কি, নৃতত্ত্ববিদগণ গোটা সমাজকে অধ্যয়ন করে। এটা একদম পরিষ্কার কথা, নৃতত্ত্ববিদগণ গোটা সমাজকে অধ্যয়ন করে প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কিন্তু সমাজ বিজ্ঞানীগণ সমাজের এক একটি বিশেষ দিক অধ্যয়ন করতে পরিসংখ্যান ও প্রশ্নমালার উপর বিশেষ নির্ভরশীল হতে হয়। কিন্তু কি হচ্ছে, সমাজ বিজ্ঞানীগণকে সমাজের এক একটি বিশেষ দিক অধ্যয়ন করতে গেলে, মানে এক একটা বিশেষ দিক যদি গবেষণা করতে হয় বা রিসার্চ করতে হয়, তাহলে পরিসংখ্যান ও প্রশ্নমালার ওপর মানে কোয়েশ্চেনারির ওপরে বা ডেটা কালেকশনের ওপরে কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে হয়। কিন্তু সেখানে কি হচ্ছে, নৃতত্ত্ববিদগণ গোটা সমাজকে অধ্যয়ন করতে গিয়ে প্রত্যক্ষ মানে ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করে এবং সেটা সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর সেই ভিত্তিতে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা বিশ্লেষণ করে। বর্তমানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় সমাজতত্ত্বের গবেষণা ক্ষেত্রকে বিজ্ঞানীগণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আসেন এবং নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতিকে অনুসরণ করার চেষ্টা করেন। তাহলে কি হচ্ছে, বর্তমানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায়, সমাজ তো পরিবর্তনশীল, এটা তো সঠিক কথা। তো বর্তমানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় সমাজতত্ত্বের গবেষণা ক্ষেত্রকে সমাজতত্ত্ব
সমাজতত্ত্বের যে মানে গবেষণার ক্ষেত্র, সমাজতত্ত্বের যে গবেষণার ক্ষেত্র আছে, সেই গবেষণার ক্ষেত্রকে বিজ্ঞানীগণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নিয়ে আসেন, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে নিয়ে আসেন এবং নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেন। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি পেলাম, সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সি। সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সিতে কি হচ্ছে, নৃতত্ত্ববিদগণ গোটা সমাজকে অধ্যয়ন করতে গিয়ে প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা বিশ্লেষণ করেন, কিন্তু সমাজ বিজ্ঞানীগণকে সমাজের এক একটি বিশেষ দিক অধ্যয়ন করতে পরিসংখ্যান ও প্রশ্নমালার উপর বিশেষ নির্ভরশীল হতে হয়। বর্তমানে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় সমাজতত্ত্বের গবেষণা ক্ষেত্রকে বিজ্ঞানীগণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নিয়ে আসেন এবং নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেন। এইবার আমরা চলে আসি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি। অ্যানথ্রোপোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি। নৃতত্ত্ব মানুষের ইতিহাস নিয়ে আলোচনা করে এবং সমাজ বিজ্ঞান সমাজের প্রধান উপযোগ্য বিষয় মানুষ ও সমাজের সমগ্র দিক নিয়ে আলোচনা করে। তাহলে নৃতত্ত্ব কি হচ্ছে, নৃতত্ত্ব মানুষের ইতিহাস নিয়ে আলোচনা করে, মানুষের হিস্ট্রি, পাস্ট, প্রেজেন্ট সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করে হচ্ছে নৃতত্ত্ব। কিন্তু সমাজবিজ্ঞান কি হচ্ছে, সমাজবিজ্ঞান সমাজের প্রধান উপযোগ্য বিষয়, সমাজের প্রধান বিষয় কি হচ্ছে মানুষ এবং সমাজ, সমাজের সমগ্র দিক নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। কিন্তু নৃতত্ত্বে মানুষের যদি অবস্থা, মানুষের আদি অবস্থা ও সমাজ সংস্কৃতি সম্পর্কে বেশি গুরুত্ব প্রদান করে। কিন্তু কি হচ্ছে নৃতত্ত্বে কি হচ্ছে, নৃতত্ত্বে মানুষের আদি অবস্থা মানে পাস্ট, মানুষ পাস্টে তো অন্যরকম সিচুয়েশনে ছিল, সেই অবস্থা এবং সমাজ এবং সেই আদি সমাজের সমাজ সংস্কৃতি নিয়ে আলোচনা করে এবং বেশি গুরুত্ব প্রদান করে। অপরদিকে সমাজতত্ত্ব মানুষের অতীত ও বর্তমান ঐতিহাসিক তথ্য নিয়ে আলোচনা করে বা সত্য নিয়ে আলোচনা করে। তাহলে কি হচ্ছে, সমাজতত্ত্ব মানুষের অতীত ও বর্তমান ঐতিহাসিক সত্য নিয়ে আলোচনা করে, সমাজতত্ত্ব মানুষের পাস্ট এবং প্রেজেন্ট এই বিষয়, হিস্টোরিক্যাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। সুতরাং নৃতত্ত্ব সমাজতত্ত্বের একটি শাখা বিশেষ, কেননা নৃতত্ত্ব সমাজবিজ্ঞানের একটি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে। সুতরাং কি হচ্ছে, সুতরাং নৃতত্ত্ব কি, নৃতত্ত্ব সমাজতত্ত্বের একটি শাখা বিশেষ, নৃতত্ত্ব সমাজতত্ত্বের একটি শাখা বিশেষ বা সোশিওলজির একটি অঙ্গ বিশেষ হচ্ছে নৃতত্ত্ব, কেননা নৃতত্ত্ব সমাজবিজ্ঞানের একটি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে। নৃতত্ত্ব কি, অ্যানথ্রোপোলজি কি, সমাজ বিজ্ঞানের মানে সমাজের বা সোশিওলজি, সমাজতত্ত্বে বা সোশিওলজির একটা ছোট্ট বা ক্ষুদ্র অংশ নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে আমরা থার্ড পয়েন্ট কি পেলাম, থার্ড পয়েন্ট আমরা পেলাম অ্যানথ্রোপোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি, মানে নৃতত্ত্ব মানুষের ইতিহাস নিয়ে আলোচনা করে এবং সমাজবিজ্ঞান মানুষের প্রধান উপজীব্য বিষয় মানুষ ও সমাজের সমগ্র দিক নিয়ে আলোচনা করে। কিন্তু নৃতত্ত্বে মানুষের আদি অবস্থা ও সমাজ সংস্কৃতি সম্পর্কে বেশি গুরুত্ব প্রদান করে। অপরদিকে সমাজতত্ত্ব মানুষের অতীত ও বর্তমান ঐতিহাসিক সত্য নিয়ে আলোচনা করে। সুতরাং নৃতত্ত্ব সমাজতত্ত্বের একটি শাখা বিশেষ, কেননা নৃতত্ত্ব সমাজ বিজ্ঞানের একটি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে। তাহলে সিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির আমরা কি কি পেলাম? ফার্স্ট পয়েন্ট আমরা পেয়েছি হচ্ছে কালচারাল সাবজেক্ট অফ মেটেরিয়াল রিলেশনশিপ, সেকেন্ড পয়েন্ট আমরা পেয়েছি সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সি, অ্যান্ড থার্ড পয়েন্ট আমরা পেয়েছি অ্যানথ্রোপোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি। তারপরে আমরা চলে আসি নেক্সট স্লাইডে।
সো আমি আগের স্লাইডে ডিসকাস করলাম 3টে পয়েন্ট, সিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির সঙ্গে। আর কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু ওই 3টে পয়েন্ট যথেষ্ট ইম্পর্টেন্ট, সেজন্য আমি একটু ব্রড করে বা ইলাবোরেট করে আমি বুঝিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমরা সিমিলারিটি এগুলোও পেতে পারি যে সোশিওলজি কি হচ্ছে ফোকাস অন সোশ্যাল প্রসেসেস, আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে ফোকাসেস অন কালচার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সোশিওলজির ক্ষেত্রে রিসেন্ট সোশ্যাল সায়েন্স, আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও রিসেন্ট সোশ্যাল সায়েন্স। সেই থার্ড পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়ে অফ লাইফ, তারপর হচ্ছে সোসাইটি কালচার, এটা সোশিওলজির ক্ষেত্রে। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়ে অফ লাইফ, সোসাইটি কালচার, এখানেও সেম। সোশিওলজির ক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্টেড বাই অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে কমপ্লিমেন্টেড বাই সোশিওলজিক্যাল রিসার্চেস। আচ্ছা, সোশিওলজির ক্ষেত্রে ওইখানটায় হচ্ছে ফিফথ পয়েন্ট হচ্ছে অরিজিনেটেড ফ্রম ওয়েস্টার্ন সিভিলাইজেশন, হিস্টোরিক্যাল। আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে অরিজিনেটেড ফ্রম প্রিমিটিভ গ্রুপস, প্রি হিস্টোরিক্যাল বা প্রি হিস্টোরিক পিরিয়ড। আর সোশিওলজির ক্ষেত্রে হচ্ছে মেথডে হচ্ছে পার্টিকুলার স্যাম্পলিং, আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে হচ্ছে জেনারিক হলিস্টিক। ঠিক আছে, এইবারে আমরা চলে আসি ডিসিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, মানে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। প্রথমে তো আমরা সিমিলারিটি পড়লাম, এবার তো আমাদেরকে ডিসিমিলারিটিও জানতে হবে, তাই না? সোশিওলজি অ্যানথ্রোপোলজি যে হুবহু এক কিছু কিছু ক্ষেত্রে, সেটাও তো না, তাদের মধ্যে পার্থক্যও তো আছে, তাই না? তো ডিসিমিলারিটি চলো শুরু করি। তো ফার্স্ট পয়েন্টে আমরা বলতে পারি, কি বলতে পারি যে নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ রাখে। নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি, মানে অনেক বছর আগে মানুষ যেমন ছিল, মানে সেই কালচার, এবং নিরক্ষর মানব সমাজে যখন মানুষ শিক্ষিত ছিল না, বা মানব সমাজ শিক্ষিত ছিল না, নিরক্ষর ছিল, হ্যাঁ, স্বাক্ষর ছিল না, সেই সময়ের মানে সেই সময়ের যে আলোচনা, সেইগুলোর মধ্যে কিন্তু নৃবিজ্ঞানীগণ আলোচনা সীমিত রাখে। কিন্তু সমাজ বিজ্ঞানীগণ সুসভ্য সমাজের বিভিন্ন অংশ বা দিক নিয়ে আলোচনা করে। মানুষ যেমন আদি সংস্কৃতিতে বা আদি যুগে যেমন ছিল, তারপরে তো আস্তে আস্তে উন্নত হয়েছে। সেই উন্নতির সময় বা সেই সুসভ্য সমাজের যেসব বিভিন্ন অংশ বা দিক ছিল, সেই নিয়ে কিন্তু সমাজ বিজ্ঞানীগণ আলোচনা করে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি পেলাম, যে নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ রাখে, কিন্তু সমাজ বিজ্ঞানীগণ সুসভ্য সমাজের বিভিন্ন অংশ বা দিক নিয়ে আলোচনা করে। সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নৃবিজ্ঞানীগণ তাদের গবেষণায় পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেয়, অর্থাৎ তারা গোটা সমাজের প্রেক্ষাপটে বিষয়সমূহকে বিশ্লেষণ করেন, কিন্তু এই ধরনের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সমাজতত্ত্বে তেমনভাবে পরিলক্ষিত হয় না। তাহলে সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে নৃবিজ্ঞানীগণ তাদের গবেষণায় পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেয়, সম্পূর্ণভাবে বিচার বিবেচনা করে তারা রিসার্চ করে, অর্থাৎ তারা গোটা সমাজের প্রেক্ষাপটে বিষয়সমূহকে বিশ্লেষণ করে। গোটা সমাজের সমস্ত বিষয়সমূহকে একদম আদি যুগ থেকে তারা সম্পূর্ণ বিষয়কে নিয়েই কিন্তু আলোচনা করে, কিন্তু এই ধরনের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সমাজতত্ত্বে তেমন পরিলক্ষিত হয় না। এই ধরনের সম্পূর্ণভাবে যে এইরকম দৃষ্টিভঙ্গি সমাজতত্ত্বে বা সোশিওলজিতে তেমনভাবে পরিলক্ষিত হয় না। এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে চলে আসি। থার্ড পয়েন্ট হচ্ছে সমাজ বিজ্ঞানীগণ বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সাধারণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, তথ্য প্রদান করেন এবং ভবিষ্যৎবাণী করেন। সমাজ বিজ্ঞানীগণ কি হচ্ছে বৃহৎ সমাজ, এই বড় সমাজ সম্পর্কে একটা গবেষণা করে একটা সাধারণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, তারপরে তার ডেটা প্রদান করেন বা তথ্য প্রদান করেন এবং
ফিউচার ডিসাইড করেন বা ভবিষ্যৎবাণী করেন, প্রদান করেন। মানে সমাজে পরবর্তীতে কি হতে পারে একটা তো বোঝা যেতে পারে, তাই না, যে এখন যদি এই পরিস্থিতি হয় তাহলে ইন ফিউচার এরকম আসতেই পারে। এখন যে ক্রাইসিস মোমেন্টে চলছে, এখন আমরা করোনা ভাইরাসের মধ্যে যেটাতে আছি, এই যে এখন যে পিরিয়ডে চলছে, আমরা আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারবো যে এর ফিউচার কি হতে পারে। এর ফিউচারে একটা ভ্যাকসিন আসবে, তারপরে নিশ্চয়ই এটা আস্তে আস্তে কমবে, তাই না। সেই রকমই সমাজ বিজ্ঞানীরা কি করেন, যে বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সাধারণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন এবং তথ্য প্রদান করেন এবং ভবিষ্যৎবাণী প্রদান করেন। অন্যদিকে কি হচ্ছে, অন্যদিকে নৃবিজ্ঞানীগণ খুব তড়িঘড়ি করে তথ্য সৃষ্টি করেন না। খুব তাড়াতাড়ি করে যে একটা ডেটা আমি তৈরি করে দিলাম বা যাই হোক ডেটা আমি তৈরি করে সেটা প্রয়োগ করে দিলাম, সেটা কিন্তু নৃবিজ্ঞানীগণ করেন না। উপরন্তু তারা ভবিষ্যৎবাণীও করেন না, উপরন্তু তারা ফিউচারও প্রেডিক্ট করে দেন না। কিন্তু সমাজ বিজ্ঞানীদের ক্ষেত্রে কিন্তু তারা এগুলো করেন, ভবিষ্যৎবাণীও প্রদান করেন, তথ্য প্রদানও করেন এবং একটা সঠিক সিদ্ধান্তে তারা আসেন। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র এই যে নৃবিজ্ঞানীগণ যে তড়িঘড়ি করে যে তথ্য সৃষ্টি করেন না বা ভবিষ্যৎবাণী করেন না, এর কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় সমাজের বৈচিত্র্যতা নৃবিজ্ঞানীদের মানবিকতা তথ্য ভারাক্রান্ত করে তোলে। ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় যে সমাজের যে বৈচিত্র্যতা আছে, সেগুলো কি হচ্ছে নৃবিজ্ঞানীদের মানবিকতার তত্ত্বকে ভারাক্রান্ত করে তোলে। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি বুঝলাম? 3 নম্বর পয়েন্টে বুঝলাম যে সমাজ বিজ্ঞানীগণ বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সাধারণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, তথ্য প্রদান করেন এবং ভবিষ্যৎবাণী করেন। অন্যদিকে নৃবিজ্ঞানীগণ খুব তড়িঘড়ি করে তথ্য সৃষ্টি করেন, উপরন্তু ভবিষ্যৎবাণী করেন না। নৃবিজ্ঞানীগণ তড়িঘড়ি করে তথ্য সৃষ্টি করেন না, উপরন্তু ভবিষ্যৎবাণীও করেন না। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় সমাজে বৈচিত্র্যতা নৃবিজ্ঞানীদের মানবিকতার তত্ত্ব ভারাক্রান্ত করে তোলে। তাহলে ডিসিমিলারিটি বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, মানে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আমরা 3টে পার্থক্য পেলাম। তার মধ্যে প্রথম পয়েন্ট আমরা কি বলতে পারি, নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ রাখে, কিন্তু সমাজবিজ্ঞানীগণ সুসভ্য সমাজের বিভিন্ন অংশ বা দিক নিয়ে আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নৃবিজ্ঞানীগণ তাদের গবেষণায় পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেয়, অর্থাৎ তারা গোটা সমাজের প্রেক্ষাপটে বিষয়সমূহকে বিশ্লেষণ করেন, কিন্তু এই ধরনের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সমাজতত্ত্বে তেমনভাবে পরিলক্ষিত হয় না। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজ বিজ্ঞানীগণ বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সাধারণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, তথ্য প্রদান করেন এবং ভবিষ্যৎবাণী প্রদান করেন। অন্যদিকে নৃবিজ্ঞানীগণ খুব তড়িঘড়ি করে তথ্য কিন্তু সৃষ্টি করেন না, উপরন্তু কি ভবিষ্যৎবাণীও করেন না। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় সমাজের বৈচিত্র্যতা নৃবিজ্ঞানীদের মানবিকতার তত্ত্বকে ভারাক্রান্ত করে তোলে। এইবার আমরা পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডে কিন্তু আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো তো ঠিকই আছে, ওগুলো তো ডিসিমিলারিটি, তার সঙ্গে কিছু কিছু ডিসিমিলারিটি আমরা দেখতে পাবো। তাহলে কি হচ্ছে, ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির মধ্যে আমরা কি কি পেতে পারি? সোশিওলজির মধ্যে আমরা পেতে পারি হচ্ছে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ মডার্ন সিভিলাইজড অ্যান্ড কমপ্লেক্স সোসাইটিস। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি পারি, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমরা পাই হচ্ছে অ্যানথ্রোপোলজি কনসার্ন উইথ আনসিভিলাইজড অর প্রিমিটিভ অ্যান্ড নন লিটারেট সোসাইটিস। আমরা প্রথমে এটা বলেছি যে অ্যানথ্রোপোলজি নিরক্ষর সমাজ মানব সভ্যতা নিয়ে আলোচনা করে, আর প্রিমিটিভ সোসাইটি নিয়ে আলোচনা করে, আর সোশিওলজি তো মডার্ন সিভিলাইজড এবং কমপ্লেক্স সোসাইটি নিয়ে আলোচনা করে। সেকেন্ড আমরা ডিফারেন্সে আসি। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে সোশিওলজিস্ট স্টাডি দ্য institutions, marriage, family or process such as change, social mobility. তাহলে সোশিওলজিস্টরা কি কি পড়তে পারে, ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড or process such as changes, মানে সোশ্যাল অ্যান্ড কি হচ্ছে সোশ্যাল মোবিলিটি, মানে যেসব চেঞ্জেস আসছে সোসাইটিতে সেইগুলো নিয়ে সোশিওলজিস্টরা পড়াশোনা করেন বা রিসার্চ করেন। অ্যানথ্রোপোলজি কি হচ্ছে, অ্যানথ্রোপোলজি স্টাডি হিউম্যান প্রিমিটিভ কালচার। অ্যানথ্রোপোলজিস্টরা কি নিয়ে গবেষণা করেন, মানব সভ্যতার আদি যুগের কালচারাল দিক নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে
তার পয়েন্ট হচ্ছে সোশিওলজি স্টাডি স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সোসাইটিস, দ্য অ্যানথ্রোপোলজিস্ট ইউজুয়ালি কনসেন্ট্রেট অন স্মল সোসাইটিস। তাহলে কি হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি যে সোশিওলজি স্টাডি স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সোসাইটিস। সোশিওলজি কি করছে, মানে সোসাইটিকে, মানে সোসাইটি পুরো সোসাইটিটা নিয়ে কিন্তু আলোচনা করছে সোশিওলজিস্টরা। কিন্তু অ্যানথ্রোপোলজি কি হচ্ছে, ইউজুয়ালি কনসেন্ট্রেট অন স্মল সোসাইটিস, শুধু একটা ছোট্ট অংশ বা সমাজের একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে সোশিওলজি মেক্স ইউজ অফ অবজারভেশন, ইন্টারভিউ, সোশ্যাল সার্ভে, কোয়েশ্চেনারিজ অ্যান্ড আদার মেথড অফ টেকনিক্স ইন ইটস ইনভেস্টিগেশন। সোশিওলজি কি হচ্ছে, তার ইনভেস্টিগেশনে বা রিসার্চের ক্ষেত্রে অবজারভেশনকে গুরুত্ব দিয়েছে, ইন্টারভিউকে গুরুত্ব দিয়েছে, সোশ্যাল সার্ভে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিসার্চ, অ্যান্ড কোয়েশ্চেনারি ইটস অলসো ইম্পর্টেন্ট পার্ট অফ রিসার্চ, অ্যান্ড কি হচ্ছে আদার মেথড অফ টেকনিক্স, এইগুলোকে ইনভেস্টিগেশনে গুরুত্ব দিয়েছে। আর অ্যানথ্রোপোলজিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানথ্রোপোলজিস্টের ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্টলি গো অ্যান্ড লিভ ইন দ্য কমিউনিটিস দে স্টাডি, মানে তারা একদম মানে ফিল্ডে গিয়ে কাজ করে। দে মেক ইউজ অফ ডাইরেক্ট অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউস, তারা ডাইরেক্ট ইন্টারাকশন করতেই পছন্দ করে। তাহলে কি হচ্ছে ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির মধ্যে আমরা কি পয়েন্ট পেলাম? নাম্বার 1 পয়েন্ট আমরা পাচ্ছি যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ মডার্ন সিভিলাইজড অ্যান্ড কমপ্লেক্স সোসাইটিস। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে হচ্ছে অ্যানথ্রোপোলজি কনসার্নস উইথ অ্যান আনসিভিলাইজড অর প্রিমিটিভ অ্যান্ড নন লিটারেট সোসাইটিস। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা কি পাচ্ছি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে সোশিওলজি স্টাডি দ্য ইনস্টিটিউশনস, ম্যারেজ, ফ্যামিলি অর প্রসেসেস সাচ অ্যাজ চেঞ্জ, সোশ্যাল মোবিলিটি। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানথ্রোপোলজি স্টাডি হিউম্যান প্রিমিটিভ কালচার্স। থার্ড পয়েন্টে আমরা আসি। থার্ড পয়েন্ট হচ্ছে সোশিওলজি স্টাডি স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সোসাইটিস। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানথ্রোপোলজিস্ট ইউজুয়ালি কনসেন্ট্রেট অন সোশ্যাল সোসাইটিস, স্মল সোসাইটিস। অ্যান্ড ফোর্থ পয়েন্টে আমরা আসি। ফোর্থ ডিফারেন্সে হচ্ছে কি, সোশিওলজি মেক্স ইউজ অফ অবজারভেশন, interview, social survey, questionnaires and other method of techniques in its investigations. And anthropology ক্ষেত্রে কি হচ্ছে, anthropologists directly go and live in the communities they study. They make use of direct observations and interviews. Okay, আজকে আমরা তাহলে কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সোশিওলজি ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানথ্রোপোলজি একটা মানে গুরুত্বপূর্ণ, সোশিওলজির সঙ্গে টাই আপ করার ব্যাপারে বলা যেতে পারে, বা সিমিলারিটির ক্ষেত্রে বলা যেতে পারে। তার সঙ্গে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সাবজেক্ট। ওকে, তো আমরা ফার্স্টে আমরা জানতে পারলাম যে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি। নৃবিজ্ঞান সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে নৃবিজ্ঞান কথাটা কোথা থেকে এসেছে, বা এর বিষয় সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা পেলাম যে কি নিয়ে আলোচনা করে, অ্যানথ্রোপোলজি কি নিয়ে আলোচনা করে, বা অ্যানথ্রোপোলজির বিষয় কি, এটা আমরা জানলাম। অ্যানথ্রোপোলজির মূল বিষয় হচ্ছে মানুষ, সেটা সবাই বোঝা যাচ্ছে, সোশিওলজির ক্ষেত্রেও তাই। কিন্তু এর মূল বিষয় হচ্ছে যে মানব সভ্যতার অতীত বা আদি মানব সভ্যতা এবং নিরক্ষর সভ্যতা নিয়েই আলোচনা করে। আর তারপরে হচ্ছে আমরা সিমিলার রিলেশন বিটুইন অ্যানথ্রোপোলজিতে, সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজির মধ্যে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটির কথা বলতে পারি। সিমিলারিটির মধ্যে আমরা 3টে পয়েন্ট খুব ভালোভাবে ডিসকাস করে নিলাম। ফার্স্ট পয়েন্ট কালচারাল সাবজেক্ট অফ ম্যাটেরিয়ালস রিলেশনশিপ, সেকেন্ড পয়েন্ট সিস্টেমেটিক্যালি ডিপেন্ডেন্সেস, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি। তার মধ্যে কিছু যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করেছি, আর যেগুলো আমরা এমনি তুলে ধরতে পারি সেগুলো আমরা প্লেস করে দিলাম এখানে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি ডিসিমিলারিটিজের মধ্যে। ডিসিমিলারিটিজের মধ্যে আমরা 3টে পয়েন্টও ভালোভাবে ডিসকাস করে নিলাম, কি এখানে কি ডিসিমিলারিটিজ থাকতে পারে। আর
তারপরেও যেগুলো ডিসকাস করেছি সেগুলো তো আছে, তার সঙ্গে কিছু কিছু এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানটায় ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিলাম তোমাদেরকে। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা আমাদের ভিডিও দেখছো এবং লাইক করছো, সাবস্ক্রাইবও করো প্লিজ। আমি নেক্সট ভিডিও আমি ট্রাই করছি দুটো, মানে আজকে তো রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি নিয়ে ডিসকাস করলাম। আমি নেক্সট ভিডিও তোমাদের সামনে সোশিওলজির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স যে রিলেশনটা আছে সেটা নিয়ে আমি ডিসকাস করব। এটা আমার ইচ্ছা আছে, এটা তোমাদের সামনে প্লেস করার ইচ্ছা আছে। সো আর হ্যাঁ, আমি এটা এই ভিডিওটা করে উঠতে পারছি না যে তোমরা সবাই বলছো যে কি বই পড়লে ভালো হয় বা কেমন করে পড়লে ভালো হয়, এই নিয়ে একটা ডিসকাস করার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু আমি করে উঠতে পারছি না। সো আমি চেষ্টা করছি এই উইকের মধ্যে আমি দুটো ভিডিও তোমাদের সামনে প্লেস করব। এক হচ্ছে তোমাদেরকে বললাম যে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, আর রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড ইকোনমিক্স, এটা তো প্লেস করব। তার সঙ্গে কি বই পড়লে বা কেমন ভাবে পড়লে ভালো হবে সে বিষয়ে আমি একটা ডিসকাস করব তোমাদের সাথে। সো অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে এটা এমন একটা সাবজেক্ট যে খুবই ব্রড একটা সাবজেক্ট। পার্টিকুলার যে একটা বই পড়ে নিলাম বা পার্টিকুলার 2-3টে বই ঘেটে নিলাম দিয়ে আমি এটা প্লেস করে দিলাম, এটা করা খুব মানে কি বলবো কষ্টদায়ক এবং ইম্পসিবলও বলা যেতে পারে। কোনো কিছু ইম্পসিবল নয়, নাথিং ইজ ইম্পসিবল, সবই পসিবল। সো গাইজ, আজকে এইটুকুই আজকের মতন। তো হোপ ইউ গাইজ অল লাইক মাই ভিডিওস। ওকে, প্লিজ 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 প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমাদের সাথে থাকো। প্লিজ স্টে টিউন উইথ আস গাইজ। ওকে, বাই বাই।